আমার নাম প্রিয়াঙ্কা। বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়িতে আসি তখন খুব আশ্চর্য হয়েছিলাম এই বাড়ির লোকেদের ব্যবহার দেখে। বিয়ে হতে আমার কদিনই বা হয়েছিল, তার মাঝে বাড়ির লোকের এত নোংরা চেহারা আমার সামনে এসেছিল। সেদিন রাতের বেলা হঠাৎ করে আমার ঘুম ভাঙে এবং জল তেষ্টা পায়। ঘরে যখন জল ছিল না তখন আমি জলের বোতলটা নিয়ে নিজের রুম থেকে বাইরে যাই। তারপর রান্নাঘর থেকে একটা জলের বোতল নিয়ে যখন নিজের ঘরের দিকেই যাচ্ছিলাম, তখন আমার জ্যাঠানির ঘর থেকে একটা আলাদা রকম শব্দ শুনতে পাই। শব্দটা এমনই ছিল যে কেউ আন্দাজ লাগাতে পারত যে তারা ঘরের ভিতর কি করছে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে সেদিন তো আমার ভাসুর ঘরের মধ্যে ছিল না। তাহলে আমার জ্যাঠানির ঘরে কে ছিল? ওটা দেখার জন্য জলের বোতলটা হাতে নিয়ে সাহস করে জ্যাঠানির ঘরের দিকে আমি এগিয়ে যাই। জ্যাঠানির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দরজার হাত দিতেই দেখি দরজাটা ভেতর থেকে লক করা নেই। তখন একটুখানি ফাঁক করে ভেতরের দৃশ্য দেখে আমার তো পুরো শরীর শিউরে উঠে। মনে হচ্ছিল যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি দেখি জ্যাঠানি একসঙ্গে দুটো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করছিল। একদিকে আমার দেওর আর অন্যদিকে আমার শ্বশুর ছিল। ২ জন মিলে একসঙ্গে আমার জ্যাঠানির সঙ্গে সম্পর্ক করছিল। জ্যাঠানিও আমার দেওর ও শ্বশুরের সঙ্গে খুশি, খুশি করছিল। তাদের ৩ জনকে ওই অবস্থায় দেখে আমি লজ্জায় তাড়াতাড়ি নিজের রুমের ভিতর ঢুকে দরজাটাকে লক করে দিই। তখন শীতকাল থাকা সত্ত্বেও আমার মাথা থেকে ঘাম ঝরে যাচ্ছিল। তারপর আমি তাড়াতাড়ি করে জল খেতে লাগি। জল খাওয়ার পরে নিজেকে শান্ত করি এবং ভাবি যে আমার জ্যাঠানি এত চরিত্রহীন কী করে হতে পারে? সে আমার ভাসুরকে ঠকাচ্ছিল? ভাসুরের অনুপস্থিতিতে এইরকম নোংরা কাজ করছিল? ওদিকে আমার শাশুড়ি অসুস্থ থাকার জন্য নিজের রুম থেকে বের হতো না। উনি তো কারো সঙ্গে কথাও বলতেন না। তার মানে আমার শাশুড়ি অসুস্থ থাকায় আমার শ্বশুর এই সুযোগের সদ্ব্যবহার করছিল। শ্বশুর বৌমার সম্পর্ককে নষ্ট করে রেখে দিয়েছিল। শুধু তাই নয়, দেওর ও বৌদির যে একটা পবিত্র সম্পর্ক থাকে সেটাকেও নষ্ট করে দিয়েছিল। এই ৩ জন মিলে। আমি তো স্বপ্নেও ভাবিনি এরকম পরিবারে আমার বিয়ে হবে। আমার বরেরা ৩ ভাই ছিল। আমার বর এই বাড়ির মেজো ছেলে। আমার বরের নাম রিয়াজ, ভাসুরের নাম কুনাল ও দেওরের নাম রাজ। আমি তখন বসে, বসে ভাবতে থাকি এই কথাগুলো আমি কাকে বলবো? আমি যা নিজের চোখে দেখে ফেলেছি। ভেবেছিলাম বরকে এসব কথা বলে দিব। কিন্তু বর যেহেতু বাড়িতে ছিল না, সে কয়েকদিনের জন্য বাইরে গেছিল। আবার ভাবলাম এই কথাগুলো আমার বর কেনই বা বিশ্বাস করবে? আমার তো এই বাড়িতে আসতে কয়েকদিনই হয়েছিল। সে নিজের বাবা ও ভাইয়ের ব্যাপারে এই কথাগুলো শুনে নিশ্চয়ই বিশ্বাস করবে না। তাই ভাবলাম আমাকে প্রমাণ দেখাতে হবে। তবে আমার বর বিশ্বাস করবে। কারণ কোনো ছেলে তার বাবা ও ভাইয়ের ব্যাপারে এরকম নোংরা কথা কখনোই বরদাস্ত করবে না। আসলে আমি একদিন আমার বাবা-মায়ের সঙ্গে একটা বিয়েতে গেছিলাম। সেখানে আমার শ্বশুর তার মেজো ছেলের জন্য আমাকে পছন্দ করেছিল এবং আমার বাবাও আমার শ্বশুর ও দেওরেদের ব্যাপারে আগে থেকেই নাম শুনেছিল যে তারা নাকি অনেক পয়সাওয়ালা। বাবা বড়লোক দেখে আমার বিয়েটা রিয়াজের সঙ্গে দিয়ে দেয়। আসলে রিয়াজ ও তার ভাইয়ের বিয়ে একই দিনে করার কথা ছিল। আমার বাবাকে শ্বশুর আগেই বলেছিল যে আমার ২ ছেলের বিয়ে একই দিনে করব। তাহলে বারবার অনুষ্ঠান করতে হবে না এবং একসঙ্গে আমাদের বাড়িতে দুটো বউ চলে আসবে। এতে আমার বাবার কোনো আপত্তি ছিল না। তাই সেদিন আমি ও দেবরানী একসঙ্গেই ঘরে ঢুকেছিলাম। সেদিন রাতে ওই দৃশ্যটা দেখার পরে সকালবেলা উঠে যখন রান্নাঘরে যাই তখন দেখি আমার জ্যাঠানি একা হাতে সকালের নাস্তা তৈরি করতে লেগেছে এবং সবার জন্য প্লেট রেডি করছে। আমার তো সেদিন জ্যাঠানিকে দেখে এত বেশি রাগ হচ্ছিল, মনে হচ্ছিল তার গালে দুটো চড় বসিয়ে দিই। জ্যাঠানির তো লজ্জা শরম একেবারেই ছিল না। কারণ সে রাতের বেলা ওই রকম নোংরা কাজকর্ম করে দিনের বেলা সবার সাথে মিষ্টি, মিষ্টি কথা বলছিল। আমাকে রান্নাঘরে দেখে জ্যাঠানি বলে, "আরে তুমি এখানে কি করছো? প্রিয়াঙ্কা, তুমি টেবিলে গিয়ে বসো। আমি তোমাদের সবার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি।" আমি তখন মনে, মনে ভাবি, রাতের বেলা এত নোংরা কাজ করছে আর দিনের বেলা সবার সামনে সাধু সাজছে। আমি তখন বলি, "তুমি একা হাতে করবে কেন? আমিও করব দাও।" তখনই বলে, "আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সবার জন্য জুস রেডি করো।" আমি তখন জ্যাঠানিকে বলি, "প্রীতি কোথায় আছে? আমি প্রীতিকে ডেকে নিয়ে আসি।" জ্যাঠানি তখন বলে, "আরে না, না, ওকে ডাকতে হবে না। ও ঘরে আরাম করছে, ওকে আরাম করতে দাও। ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে যখন, তখন ওকে ডেকে আনবে।" আমার দেবরানীর নাম ছিল প্রীতি, ও বাড়ির ছোট বউ। সে তো নিজের রুম থেকে খুব একটা বেশি বের হতো না। আমি তো বুঝতে পারছিলাম না যে আমার জ্যাঠানি আমাদের সঙ্গে এত ভালো ব্যবহার করত, আবার রাতের বেলা চরিত্রহীন হয়ে দেওর ও শ্বশুরের সঙ্গে খারাপ কাজ করত। এগুলো কি?
আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার জ্যাঠানী একজন ভালো মানুষ না একজন চরিত্রহীন মহিলা। চরিত্রহীন মহিলা তো সে অবশ্যই ছিল। কিন্তু ভালো হওয়ার নাটক কেন করছিল আমার জ্যাঠানী? এটা তো আমি বুঝতে পারছিলাম না। না সত্যিই আমার জ্যাঠানী একজন ভালো মানুষ ছিল। সে হয়তো বাধ্য হয়ে আমার শ্বশুর ও দেওরের সঙ্গে রাতের বেলা সম্পর্ক করত। এইসব কথা আমি মনে মনেই ভাবছিলাম। কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে আমার শ্বশুর ও দেওর যা বলতো আমার জ্যাঠানী সবকিছু মেনে নিত। ওদিকে টেবিলে যখন সবাই একসঙ্গে খাবার খেতে লাগি, তখন আমার শ্বশুর ও দেওরকে দেখে আমার এত বেশি রাগ হচ্ছিল, মনে হচ্ছিল আমার বরকে এক্ষুনি ফোন করে বলে দিই যে তোমার ভাই ও তোমার বাবা আমার জ্যাঠানীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে। আমার তো শ্বশুরের দিকে তাকাতেও ঘেন্না লাগছিল। উনি শ্বশুর হয়ে এই কাজটা কিভাবে করতে পেরেছিলেন? কালকে রাতের ওই দৃশ্যটা যেন আমার মাথা থেকে কোনো মতেই বের হচ্ছিল না। বাড়িতে রিয়াজ না থাকায় আমি খুব একা ফিল করছিলাম এবং ভাবছিলাম যে কবে বর বাড়ি ফিরবে এবং কতক্ষণে আমি তাকে মনের কথাগুলো বলতে পারবো। সেদিন রাতের বেলা আবার আমি যখন ওই একই টাইমে নিজের ঘর থেকে ডাইনিং রুমে যাই, তখন দেখি আগের দিনের মতোই আবার জ্যাঠানির ঘর থেকে অন্যরকম আওয়াজ আসছে। না পেরে আমি আবার আস্তে আস্তে পা টিপে জ্যাঠানির ঘরের দিকে যাই। সেদিনও জ্যাঠানির ঘরের দরজা খোলাই ছিল। দরজাটা একটু ফাঁক করতেই দেখি আগের দিনের মতোই আমার শ্বশুর, দেওর ও জ্যাঠানি একসঙ্গে সম্পর্ক করছিল। ওটা দেখে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কারণ আমি বুঝতে পেরেছিলাম এটা তাদের রোজকার ডিউটি। আমি ভয়ে তাড়াতাড়ি নিজের ঘরের দিকে যাচ্ছিলাম এবং ভাবছিলাম যে আমার দেওরের ব্যাপারে কি আমার দেবরানী জানে না? ঠিক সেই সময় আমার দেবরানীর ঘর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পাই। আমি বুঝতে পারি তার মানে আমার দেবরানী জেগেই ছিল এবং সে জানতো যে তার বর তার কাছে নেই। সে যদি সবকিছু জেনে শুনে চুপচাপ থাকে তাহলে সেও একজন চরিত্রহীন মহিলা। কারণ তাকে জিজ্ঞেস করা উচিত ছিল বা খোঁজ নেওয়া উচিত ছিল যে তার বর এত রাতে তাকে ছেড়ে কোথায় যায়। এইসব আমি মনে মনে ভাবছিলাম, তখন মনে হলো যে দেবরানীর ঘরে গিয়ে দেখে আসি। তার ঘরের দিকে যেতেই দেখি ঘরের দরজা খোলা আছে। আমি ভাবলাম হঠাৎ করে গেলে হয়তো আমার দেবরানী ভয় পেয়ে যাবে বা চমকে যাবে। তাই আমি আস্তে করে দরজাটা খুলতেই সামনের দৃশ্য দেখে আমার মাথা পুরো ঘুরে ওঠে। কারণ আমার ভাসুর আমার দেবরানীর সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করছিল এবং আমার দেবরানী নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। ও অনেক কান্নাকাটি করছিল। আমি তো ওখান থেকে মুখে হাত দিয়ে তাড়াতাড়ি নিজের ঘরে এসে ভেতর থেকে দরজাটাকে লক করে বিছানার উপর উঠে বসি এবং ভাবতে থাকি যে এই বাড়িতে আমার সঙ্গে কখন যে কি হবে তা বলা মুশকিল। এবং আমি আমার বরকে খুব মিস করছিলাম আর ভাবছিলাম আমার বর নিশ্চয় এসব কিছু জানে না যে তাদের বাড়ির লোক এত নোংরা কাজ করছে। আমার বর এসব জানলে তাদের হয়তো বাড়ি থেকে বের করে দিবে। আমার বর না থাকায় তারা এইভাবে একে অপরের সঙ্গে নোংরা কাজ করছিল। ওদিকে আমার শাশুড়ি তো অচল হয়ে নিজের ঘরেই পড়ে থাকতো। বাকি ছিলাম শুধু আমি। আমি কোনোদিনই অন্যায় কাজ দেখতে পছন্দ করতাম না। আমার জ্যাঠানী না হয় নিজে ইচ্ছা থেকে এসব নোংরামি করছিল। কিন্তু আমার দেবরানী নিজে ইচ্ছা থেকে এসব কাজ করেনি। কারণ তাকে দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমার ভাসুর তাকে জোর করেই করছে। আমাদের বাড়িতে ওইসব নোংরামি দেখে বুদ্ধি বের করছিলাম যে কিভাবে এখান থেকে বেরিয়ে এদের সত্যি কথা পুলিশকে জানানো যায় যে আমাদের বাড়িতে কত নোংরা কাজ হচ্ছে। আমি তো রাস্তা দেখছিলাম যে কখন আমার বর আসবে এবং কখন এদের বাড়ির ব্যাপারে সবকিছু সত্যি কথা বলবো। বাড়ির এরকম নোংরা পরিস্থিতি দেখে আমাকে রাতের বেলা ভয়ে ঘুম আসতো না। আমাদের এই বাড়িতে কারো কাছে মোবাইল ছিল না। মোবাইল থাকলে আমি বাড়িতে ফোন করে সব সত্যি কথা বলে দিতাম। তার পরের দিন সকালবেলা আমি আমার দেবরানীর ঘরে গিয়েছিলাম এবং তাকে আমি ডাইরেক্ট বলেছিলাম, "তোমার সঙ্গে কাল রাতে কি হয়েছে আমি সবকিছু দেখেছি।" তখন প্রীতি কাঁদতে, কাঁদতে আমার কাছে আসে আর বলে, "দিদি এই বাড়ির লোক খুবই নোংরা। এরা কিছু মানে না। কাল রাতে ভাসুর আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করেছে। আমি যখন বরকে বলেছিলাম তার নামে থানায় গিয়ে এফআইআর করব, তখন সে বলেছিল যেমন চলছে ঐরকম চলুক। বেশি বাড়াবাড়ি করলে আমাকে জ্যান্ত পুঁতে দিবে।" আমি যখন ১ম জানতে পেরেছিলাম যে আমার বর তার জ্যাঠানির সঙ্গে রাতের বেলা সম্পর্ক করে, তখন আমি রাজকে বলেছিলাম যে, "তুমি আমাকে কেন ঠকাচ্ছ? তুমি আমার সঙ্গে এটা ভালো করোনি। আমি সবাইকে তোমাদের বাড়ির সত্যি কথা বলে দিব।" তখন সে আমার উপরে মারধর শুরু করে। আমি তো ১ম এ এগুলো কিছুই জানতে পারিনি। কাল রাতে আমি সব সত্যি কথা জানতে পেরেছি। কারণ এতদিন ধরে রাজ আমাকে দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াতো। তাই আমি জানতেই পারিনি যে প্রত্যেকদিন রাতে আমার সঙ্গে ভাসুর সম্পর্ক করত। কাল রাতে আমি যখন দুধ খাইনি এবং ঘুমিয়ে থাকার ভান করেছিলাম, তখন দেখি আমার ভাসুর ঘরের ভিতর ঢুকে এবং আমার সঙ্গে জোর জবরদস্তি শুরু করে। আমার ভাসুরের হাত পা ধরে কাকুতি মিনতি করেছিলাম যে উনি আমার বড় দাদার মতো। কিন্তু আমার ভাসুর একটাও কথা শোনেনি। প্রীতি মানে আমার দেবরানী কাঁদতে, কাঁদতে আমাকে জড়িয়ে ধরে।
আর বলে, "দিদি, আমি এখানে থাকতে চাই না। আমি বাড়ি চলে যেতে চাই। এরকম ফ্যামিলিতে আমি থাকতে পারব না। ভাবতেও পারিনি আমার এরকম একটা বাড়িতে বিয়ে হবে।" তার কান্না দেখে আমিও কেঁদে ফেলি। তার মাথায় হাত বুলিয়ে বলি, "তুমি একদম চিন্তা করবে না। তোমার দাদার আসার পরে তাকে আমি সব কথা বলে দিব। তারপর আমরা এর কোনো উপায় বের করব।" তখন আমি প্রীতিকে বলেছিলাম, "এইজন্যই আমার শ্বশুর বিয়ের পরে এই গ্রামে ফার্ম হাউসে আমাদের সবাইকে নিয়ে এসেছে, যার আশেপাশে একটাও বাড়ি নেই। এবং এইজন্যই আমার শ্বশুর আমাদেরকে মোবাইল দেয়নি। এইগুলো সব আমার শ্বশুরের প্ল্যান ছিল।" প্রীতি তখন বলে, "একদম ঠিক বলেছ দিদি। আমরা ১ম এ এগুলো বুঝতে পারিনি।" প্রীতি তখন আমাকে জিজ্ঞেস করে, "তোমার সঙ্গেও কি এরকম হয়েছে?" আমি তখন প্রীতিকে বলি, "আমার সঙ্গে এখনো এরকম কিছু হয়নি। কারণ রিয়াজ হয়তো এসবে জড়িত নেই। সে নিশ্চয়ই এগুলো কথা জানে না। যার জন্য বাড়ির লোক আমাকে এখনো কেউ কিছু করেনি। আর আমি অন্যায় সহ্য করে থাকতে পারব না। এদের নোংরা চেহারা আমি সবাইকে দেখাবো। এবং এর উচিত শাস্তিও এদেরকে দিব।" পরের দিন সকালবেলা আমার বর বাইরে থেকে বাড়ি ফিরে আসে। সে কাজের জন্য বাইরে গেছিল। বাড়ি আসার পরে আমি তার বাবা ও তার দাদার ব্যাপারে এবং তার ভাইয়ের ব্যাপারে সব সত্যি কথা বলে দিয়েছিলাম। আমি জানতাম সে বিশ্বাস করবে না। তাই আমি তাকে প্রীতির কাছেও নিয়ে গেছিলাম এবং প্রীতিকে সব সত্যি কথা বলতে বলেছিলাম। প্রীতিও তখন কাঁদতে, কাঁদতে রিয়াজকে সব সত্যি কথা বলেছিল। সবকিছু শোনার পরে আমার বর এত বেশি রেগেছিল যে আমার ও প্রীতির হাত ধরে আমাদেরকে লিভিং রুমে নিয়ে যায় এবং অনেক জোরে চিৎকার করে বাড়ির সদস্যদের ডাকে। চিৎকার শুনে ভয়ে সবাই নিজের ঘর থেকে বেরিয়ে আসে। তখন আমার বর বলে, "তোমাদের ব্যাপারে সব কথা আমি জেনে গেছি। আমার বউ ও প্রীতি সব কথা বলে দিয়েছে। তোমাদের সাহস কী করে হলো এত নোংরা কাজ করার?" ঠিক সেই সময় আমার দেওর এসে আমার বরের পা ধরে বলে, "দাদা, অনেক বড় ভুল হয়ে গেছে।" আমার বর তখন তার ভাইকে বলে যে, "তোরা কিভাবে কাজ করেছিস যে প্রিয়াঙ্কা সবকিছু জানতে পেরেছে এবং সে পুলিশে তোদের নামে এফআইআর করতে বলেছে? প্রিয়াঙ্কা যদি তোদের নামে এফআইআর করতে চলে যেত তাহলে কি হতো ভেবে দেখেছিস? আমি সঠিক সময়ে বাড়ি চলে এসেছিলাম বলেই রক্ষা।" আমার বরের মুখ থেকে এগুলো শুনে আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমি তো ভেবেছিলাম রিয়াজ এসবে জড়িত নেই। কিন্তু তার মুখ থেকে এসব কথা শুনে বুঝতে পারি সে হচ্ছে মেন গুরু। প্রীতি তখন বলে, "দাদা, আপনি এসব কী বলছেন? আপনিও কি এদের সঙ্গে জড়িত আছেন?" তখন তারা ৩ ভাই ও আমার শ্বশুর শয়তানি হাসি হাসতে থাকে। ওদিকে আমার জ্যাঠানি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। তাহলে কি আমার জ্যাঠানিও এসব সহ্য করছিল? তাদের এই শয়তানি হাসি সহ্য করতে না পেরে আমি বলি, "তোরা শয়তান। তোরা মানুষ না, তোরা জানোয়ার। যার জন্য মেয়েদেরকে পায়ের জুতো মনে করিস।" আমার বর আমার মুখ থেকে এসব কথা শুনে আমার দিকে এগিয়ে এসে আমার গালে চড় মারার জন্য হাত উঠায়। তখনই আমি বরের হাত ধরে নিই। আমি যখন তার হাত ধরে নিই, তখন সবাই মিলে আমাকে মারার জন্য এগিয়ে আসে। ঠিক সেই সময় আমার জ্যাঠানি আমাকে ধরে নেয় এবং আমাকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। আর সবাইকে বলে, "প্রিয়াঙ্কা ও প্রীতি এই বাড়িতে নতুন এসেছে। ওরা কিছু জানে না। আমি ওদের ২ জনকে ভালোভাবে সবকিছু বুঝিয়ে দেব। আজ ওদেরকে ছেড়ে দাও। আমি সবকিছু বুঝিয়ে দেব।" এই কথা বলে আমার জ্যাঠানি আমাকে ও প্রীতিকে একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজাটাকে লক করে দেয়। আমি তখন চোখের জল মুছতে, মুছতে জ্যাঠানিকে জিজ্ঞেস করি, "এই বাড়িতে এসব কী হচ্ছে? আপনি আমাকে সব কথা বলেন।" জ্যাঠানি তখন বলে, "তোমাদের মতো আমিও চোখে অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে বউ সেজে এসেছিলাম। তারপরে আমার সঙ্গে ১ম থেকে এরকম অত্যাচার শুরু হয়। আমি যেহেতু একদম গরিব ঘরের মেয়ে ছিলাম, খেতে পড়তে পেতাম না, এরকম অবস্থা ছিল আমার বাড়িতে। কিন্তু আমি দেখতে সুন্দর ছিলাম। তাই আমার শ্বশুর নিজের বড় ছেলের জন্য আমাকে পছন্দ করেছিল। আমার বিয়ের পরে বাবা-মা মারা গেছিল। আমার আর কেউ ছিল না। বাধ্য হয়ে এদের অত্যাচার সহ্য করে এই বাড়িতে থাকতে হয়েছে। কারণ এই বাড়ি ছেড়ে আমি আর কোথায় যেতাম? আমার কেউ ছিল না। ১ম এ যখন আমি এইসব বিরুদ্ধে রুখে দাঁড়াতাম, তখন তারা সবাই মিলে আমাকে মারধর করত। আমার অতটা সাহস ছিল না যে আমি তাদের বিরুদ্ধে গিয়ে কিছু করতাম। আমার শাশুড়িকে যখন এসব কথা বলেছিলাম, তখন আমার শাশুড়িও আমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু আমার শ্বশুর আমার শাশুড়ির এখন এমন অবস্থা করে দিয়েছে যে উনি সম্পূর্ণভাবে অচল হয়ে গেছেন। উনি এখন জ্যান্ত লাশ হয়ে গেছেন। আমার শ্বশুর প্রত্যেকদিন আমার শাশুড়িকে এমন একটা ইনজেকশন দেয় যার ফলে দিন, দিন আমার শাশুড়ি অচল হয়ে গেছে এবং সে এখন একটা জ্যান্ত লাশ হয়ে গেছে। আমি যখন নিজেকে এদের কাছ থেকে বাঁচাতে পারিনি, তখন আমি বাধ্য হয়ে ভেবে নিয়েছিলাম যে এটাই আমার কপাল। এইভাবে একদিন আমার জীবনটা হয়তো শেষ হয়ে যাবে। তাই বাধ্য হয়ে আজও আমি ওদের সব কথা মানি। ওদিকে আমার দেবরানী মানে প্রীতি, ও তো কাঁদতেই ব্যস্ত ছিল। আমি তখন আমার জ্যাঠানিকে বলেছিলাম, "এখান থেকে বের হওয়ার কিছু তো উপায় আছে?" জ্যাঠানি তখন বলে, "এখান থেকে তুমি কি করে বেরোবে? এদের দরজায় সবসময় তালা মারা থাকে। আমাদের আশেপাশে কেউ নেই, ফাঁকা। আমাদের কাছে মোবাইল নেই। আমরা তাহলে কি করে বেরোবো বলো?" ঠিক সেই সময় বাইরে আমার ভাসুর দরজা ঠকঠক করে আর বলে, "তোমাদের গোল মিটিং অনেক হয়েছে। এবার বাইরে বেরিয়ে এসো। রাতের খাবারটা তাড়াতাড়ি রান্না করো।" আমরা ৩ জনেই তখন ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে চলে যাই খাবার তৈরি করার জন্য।
আমি যখন রান্নাঘরে খাবার রান্না করতে যাই, তখন আমার শ্বশুর রান্নাঘরে এসে আমার শাড়ির আঁচল ধরে নোংরামি শুরু করেন। তখন আমি উনার গালে এক চড় মারি। আর বলি, "আপনার লজ্জা করে না বাবা হয়ে মেয়ের দিকে খারাপ নজর দিতে? আপনার মতো মানুষদের জন্য মেয়েরা ভয়ে থাকে। আমি একদম এইসব নোংরামি সহ্য করব না।" আমার শ্বশুর তখন আমার হাত ধরে ডাইনিং রুমে নিয়ে আসে আর বলে, "রিয়াজ, তোর বউ অনেক বেশি বাড়াবাড়ি করছে। ওকে শাস্তি দিতেই হবে। ও আজ আমার গায়ে হাত তুলেছে।" এই কথা শুনে আমার বর তখন আমার দিকে এগিয়ে আসে এবং আমার চুলের মুঠি ধরে বলে, "যা করতে বলছি তাই করবি। তোকে বিয়ে করে নিয়ে এসেছি। তোর মূল্য এখন আমার পায়ে জুতোর সমান। যার সঙ্গে ঘুমোতে বলবো তার সঙ্গেই তোকে ঘুমোতে হবে।" বরের কথা শুনে আমি রাগে তার মুখে থুথু ফেলে দিই এবং বলি, "ছিঃ! তোর মতো ছেলেরাই আমাদের সমাজের কলঙ্ক।" তখন আমার বর আমার উপরে মারধর শুরু করে। ওই সময় আমার জ্যাঠানি ও দেবরানী ঘর থেকে ছুটে আসে এবং তারা আমাকে বাঁচানোর জন্য আমার বরকে টানতে শুরু করে। ওটা দেখে তখন দেওর, ভাসুর, বর ও শ্বশুর সবাই মিলে আমাদের ৩ জনের উপরে মারধর শুরু করে। তখন আমার বর বলে, "এদের ৩ জনকে উচিত শিক্ষা দিতে হবে। তবে এরা লাইনে আসবে।" এটা বলে আমাদের ৩ জনের হাত দড়ি দিয়ে বেঁধে দেয় এবং ওই রাতে কনকনে ঠান্ডায় আমাদের ছাদের মধ্যে ছেড়ে দেয় এবং ছাদের দরজাটাকে ভেতর থেকে লক করে দেয়। দরজার ওপার থেকে আমার দেওর তখন বলে, "এই ঠান্ডার মধ্যে থাকলে তোদের সব বুদ্ধি বেরিয়ে যাবে এবং তোরা লাইনে চলে আসবি। এবার থাক এই ঠান্ডার মধ্যে।" ওটা বলে তারা হাসতে, হাসতে সেখান থেকে চলে যায়। আমাদের গা থেকে সোয়েটার, চাদর সবকিছু কেড়ে নিয়েছিল। আমরা শুধু শাড়ি পরেছিলাম এবং ঠান্ডায় অনেক বেশি কাঁপছিলাম। আমার দেবরানী তো এত বেশি কাঁপছিল যে সে কথাও বলতে পারছিল না। তখন আমরা ছাদের এক কোণায় গিয়ে দেওয়ালে ঠেসা দিয়ে বসে থাকি এবং আমার চোখ দিয়ে জল বেরোতে থাকে। আর ভাবি শ্বশুরবাড়িতে কী স্বপ্ন নিয়ে এসেছিলাম আর কী হয়ে গেল আমার সাথে। ভোর ৫ টার সময় আমার ভাসুর এসে আমাদের ৩ জনকে নিচে নিয়ে যায় আর বলে, "বেশি বাড়াবাড়ি করলে এই রকমই শাস্তি পেতে হবে। তাই যা বলব চুপচাপ সেগুলোকে মেনে নিলে তোমাদের জন্যই ভালো হবে। নইলে এরকম শাস্তি পেতে থাকতে হবে।" আমাদের ৩ জনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমাদের ৩ জনকে জ্বর, সর্দি এবং ঠান্ডা লেগে একাকার অবস্থা হয়। তারপর ওষুধ খেয়ে যেমন তেমন করে শরীরটাকে একটু ঠিক করি। তারপর সেদিন রাতের বেলা খাওয়া-দাওয়া করে বর আমাকে বলে, "আজ তোর সঙ্গে আমার দাদা, বাবা ও আমার ছোট ভাই ফুলশয্যার রাত করবে।" এটা বলে সে আমার হাত ধরে টানতে, টানতে আমাকে ডাইনিং ঘরে নিয়ে আসে। ওখানে দেখি গোল করে সবাই আমাকে ঘিরে দাঁড়িয়েছে এবং আমার দিকে শয়তানি হাসি হাসছে। আমি তখন ছুটে আমার শাশুড়ির ঘরে যাই এবং উনাকে বলি, "আপনি কি কিছুই বুঝতে পারছেন না? আপনার বাড়িতে এত কিছু অন্যায় হয়ে যাচ্ছে আর আপনি চুপ করে কেন বসে আছেন? আপনার ঘরে এগুলো বাজে কাজ হচ্ছে। আপনাকে যেমন করেই হোক উঠতেই হবে। আপনার মেয়েদের সঙ্গে এত অন্যায় হচ্ছে। আপনাকে আমাদের রক্ষা করতে হবে। আপনি আমাদের মা। আজ যদি আপনি আমার মান-সম্মান রক্ষা না করেন, তাহলে ভাববো আপনিও ওদের সঙ্গেই মিলে আছেন। আপনার যদি মনে এতটুকু মনুষ্যত্ব বেঁচে আছে, তাহলে আজ আপনি আমাকে এই শয়তানদের হাত থেকে বাঁচাবেন মা।" তখন আমার বর ঘরের ভিতর ঢুকে বলে, "মাকে বলে কোনো লাভ নেই। মা এখন একটা জীবিত লাশ হয়ে গেছে।" তখন বর আমার হাত ধরে টানতে, টানতে নিয়ে যায় ডাইনিং ঘরে। আমার দেবরানী ও জ্যাঠানী ভয়ে দরজা ধরে দাঁড়িয়েছিল এবং তারাও আমার ঐরকম অবস্থা দেখে কান্নাকাটি করছিল। তখন আমার শ্বশুর আমার দিকে এগিয়ে আসে। আমি তখন হাত জোড় করে উনাকে বলি, "দয়া করে আমার সঙ্গে কোনো খারাপ কাজ করবেন না। আমি আপনার মেয়ের মতোই।" তখন আমার শ্বশুর বলে, "চুপ কর। এইসব বেকারের কথা আমার সামনে একদম বলবি না। এসব বলে কোনো লাভ নেই। তাই চুপচাপ আমি যা করতে চাইছি সেটা করতে দে।" উনি আমার দিকে এগিয়ে এসে আমার শাড়িটাকে খুলে ফেলেন এবং ওরা ৪ জন মিলে আমার সঙ্গে নোংরামি শুরু করে দেয়। আমি তখন চোখ বুজে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে আর যাই হোক না কেন আমার মান সম্মান যাতে নষ্ট না হয় এবং আমি ভগবানের উপর সব কিছু ছেড়ে দিয়েছিলাম। ঠিক সেই সময় আমাদের বাড়ির দরজা ভেঙে ঘরের ভিতরে পুলিশ ঢুকে পড়ে এবং আমাকে বস্ত্রহীন অবস্থায় দেখে তাড়াতাড়ি একজন মহিলা পুলিশ আমার গায়ে কাপড় দিয়ে দেয় এবং আমার বর, ভাসুর ও দেওরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। আমার শাশুড়ি তখন ঘর থেকে বেরিয়ে আসে এবং বলে, "আজ প্রিয়াঙ্কার জন্য আমি ঠিক হতে পেরেছি।" আমি তখন দৌড়ে এসে শাশুড়ি মাকে জড়িয়ে ধরি। আমার দেবরানী ও জেঠানিও শাশুড়ির কাছে আসে। শাশুড়ি তখন বলে, "এসব দেখে, দেখে আমি কোমায় চলে গেছিলাম। আমি তো জ্ঞানহারা হয়েই গেছিলাম। যেই বাড়িতে আমার চোখের সামনে আমার বর ও আমার ছেলেরা আমার বউদের সঙ্গে শারীরিক শোষণ করত, এটা দেখে একটা মায়ের মনে কী যায় সেটা শুধু আমিই জানি। আজ যখন তোমার শ্বশুর তোমার সঙ্গে খারাপ কাজ করার আগে মোবাইলটাকে ভুলবশত বিছানায় রেখে চলে গেছিল, তখন আমি কোনোরকম করে মোবাইলটা হাতে নিয়ে পুলিশকে ফোন করে দিয়েছিলাম। এর আগে আমি এত ভালো সুযোগ কোনোদিন পাইনি।
আজ আমি এত ভালো সুযোগ পেয়েছিলাম তাই তাড়াতাড়ি পুলিশকে ফোন করে সবকিছু বলেছিলাম। ওরা সঠিক সময়ে এসে তোমার মান-সম্মান রক্ষা করতে পেরেছে। তারপর আমি নিজে বাড়িতে গিয়ে সব কথা বলেছিলাম বাবা-মাকে। আমার দেবরানীও নিজের বাড়ি চলে গেছিল এবং সবকিছু বলেছিল। তারপর আমরা ৩ জন মিলে ওদের নামে কেস করেছিলাম এবং ওদেরকে জেল হয়েছিল। এই ঘটনাটা হওয়ার ১ বছর পরে আমার দেবরানী একটা ভালো ঘরে বিয়ে করেছিল। কিন্তু আমার জ্যাঠানী আমার শাশুড়িকেই নিয়ে থাকতো। যেহেতু আমার শাশুড়িরও কেউ ছিল না এবং আমার জ্যাঠানিরও কেউ ছিল না, তাই আমার শাশুড়ি ও জ্যাঠানি একসঙ্গে ওই ঘরে থাকতো। এদিকে আমার যখন বিয়ের কথা বলে তখন আমি বাবাকে বলেছিলাম, "এবার কিন্তু ভালোভাবে দেখে শুনে যাচাই করে আমার বিয়েটা দিও।" কারণ মানুষ একবার সহ্য করতে পারে। বারবার এইসব জিনিস সহ্য করার ক্ষমতা একটা মানুষের মধ্যে থাকে না। ওই ঘটনাটা হওয়ার ২ বছর পরে আমার একটা জায়গায় বিয়ে হয় এবং সেই ছেলেটা আমাকে খুবই ভালোবাসে। আমি ও দেবরানী মানে প্রীতি আমরা মাঝে মধ্যে আমার জ্যাঠানির সঙ্গে ও শাশুড়ির সঙ্গে দেখা করতে যাই। এখন আমরা ৩ জনেই খুব ভালো আছি। বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।